দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। শ্রমিকদের পুরনো অবস্থায় রেখে নতুন বাংলাদেশ হবে না বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকাল আস্থা রাখা যৌক্তিক নয় বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বললেন ফ্যাসিবাদের পতন ঘটলেও জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হয়নি। মে দিবস ও রাজনীতি এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে দুজন অতিথি আছেন স্টুডিওতে সরাসরি। আমি পরিচয় করাতে চাই শুরুতেই কমরেড রাজিকুজ্জামান রতন সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং আছেন ডক্টর সাইমুম পারভেজ, চেয়ারপারসনের বিশেষ সহকারী, পররাষ্ট্র বিষয়ক কমিটি বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে কমরেড রাজিকুজ্জামান রতন, আমি আপনার কাছে আসি। শ্রমিকদের মূল্যায়ন কতটা বেড়েছে আজকের এই সময় এসে? এখনও অনেক পেশা আছে যেখানে সর্বনিম্ন মজুরি এবং সেই দাবিতে, সে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন হয়। বিশেষ করে আমি যদি চা শ্রমিকদের কথা বলি, আরও অনেক পেশা রয়েছে যেখানে আসলে শ্রমিকদের সব মজুরি অনেক নিম্ন স্তরে রয়েছে। আপনি অনেক বিস্তারিত বলতে পারবেন, আপনার কাছ থেকে একটু শুরুতে জানতে চাই। ধন্যবাদ। মে দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের শ্রম এবং সভ্যতা দুটো অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আমাদের চারপাশে যা আছে, এমন কিছু কি আছে যেটা আমাদের শ্রমিকের শ্রম ছাড়া তৈরি হয়নি? এই চায়ের কাপটা, সেটাও কোনো না কোনো শ্রমিকের শ্রমে। এর মধ্যে যে চা আছে সেটাও কোনো শ্রমিকের। আমার গায়ের পোশাক, সেটাও শ্রমিকের। আমার পেছনে ছবি ধারণ করছেন যারা, তারাও শ্রমজীবী মানুষ। আমার গায়ের পোশাক, আমার পেটের খাবার, আমার চোখের চশমা, এমনকি পায়ের জুতা, এমনকি আমাদের ভবিষ্যতের স্বপ্নও যদি দেখতে চাই, সে স্বপ্নটাও নির্মাণ করবে কিন্তু কোনো না কোনো শ্রমজীবী মানুষ। কারণ স্বপ্ন দেখবো কি একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশের উৎপাদন বেশি থাকবে, খাদ্যের অভাব থাকবে না। তো খাদ্য ফলাবে আমাদের শ্রমজীবী মানুষ, উৎপাদন বাড়াবে আমাদের শ্রমজীবী মানুষ। ফলে আমাদের জীবন এবং আমার স্বপ্ন দুটোর সঙ্গে যুক্ত হয়ে আছে শ্রমিকের ঘাম, শ্রমিকের শ্রম। কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্র থেকে তারা যেন বঞ্চিত। মানে যাদের শ্রমে আমাদের জীবনটা গড়ে ওঠে, আমরা তাদের জীবনটাকেই একটা বঞ্চনার মধ্যে ফেলে রেখেছি। এইটাকে আমরা বলি একটা বৈষম্যমূলক ব্যবস্থা, একটা শোষণমূলক ব্যবস্থা। আমরা একদিকে এটাকে যখন পুঁজিবাদী ব্যবস্থা বলি, পুঁজিবাদী ব্যবস্থার প্রধান দ্বন্দ্বটা হয়ে যায় মালিক চায় মুনাফা বাড়াতে আর শ্রমিক চায় ন্যায্য মজুরি। ফলে মজুরি বনাম মুনাফার একটা দ্বন্দ্ব চলতে থাকে। যত কম মজুরি দেওয়া যায় তত বেশি মুনাফা হয়। এবং এটা কিন্তু শুধুমাত্র আমরা যারা শারীরিক পরিশ্রম করে যে শ্রমিক তার জন্য প্রযোজ্য তা নয়। আপনাদের মতন যারা, কিংবা যারা হোয়াইট কলার জব করেন, যারা ধরুন আমাদের ঢাকা শহরে যারা মনে করেন যে একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশনে তিনি ভাবছেন তিনি 2 লাখ টাকা বেতনের চাকরি পান, কিন্তু তিনি যা ভ্যালু অ্যাড করেন আর যা তিনি বেতন পান, এর মাঝখানে যে ফারাক, এটাই হচ্ছে কোম্পানির প্রফিট। ফলে এইটা প্রফিট মেকিং মেন্টালিটি যখন সমাজে থাকে, তখন প্রফিটের সঙ্গে সঙ্গে যুক্ত থাকে আরেকজনকে তার শ্রমটাকে শোষণ করার মানসিকতা। মে দিবস এই জায়গায় একটা বড় প্রশ্ন তুলে দিয়েছিল যে শ্রমিকের জীবনটা কেমন হবে। তার 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং জীবন বিকাশের জন্য বাকি 8 ঘন্টা। আমরা অনেক সময় বিনোদন বলি, আসলে এটা জীবন বিকাশের জন্য। একজন শ্রমজীবী মানুষ, সে কি তার সন্তানের সঙ্গে একটু সময় কাটাবে না? সে কি তার পরিবারের সঙ্গে একটু সময় কাটাবে না? সে কি তার বন্ধুবান্ধবের সঙ্গে একটু দেখা করবে না? সে কি একটু পড়াশোনা করবে না? সে কি একটু গান শুনবে না? সে কি একটু খেলা দেখবে না? ফলে এই যে বিনোদন বলতে আমরা মনে করি বিনোদন মানে হচ্ছে একটা ফালতু জিনিস। আসলে বিনোদন হচ্ছে জীবন বিকাশের জন্য প্রয়োজন, তার স্কিল বাড়ানোর জন্য প্রয়োজন, তার এন্টারটেইনমেন্ট, তার মেন্টাল পিস বাড়ানোর জন্য। এই যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা বিনোদন, এই দাবিতে যে লড়াইটা হয়েছিল, তার আগে কার্ল মার্কস একটা কথা বলেছিলেন, 8 ঘন্টা শ্রমের অন্তরালে লুকিয়ে আছে ন্যায্য মজুরির আকুতি। মানে 8 ঘন্টা কাজ করে যদি আপনি ন্যায্য মজুরি না পান, তাহলে 8 ঘন্টা দিয়ে আপনার সংসার চলবে না। যে কারণে বাংলাদেশে এখন দেখুন, এমন কোনো সেক্টর নাই যেখানে 8 ঘন্টা কাজ আছে। 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা থেকে কাজ করতে হচ্ছে। কেউ একটা কাজ শেষ করে দৌড়াচ্ছে না আবার আরেকটা কাজ করতে, কারণ ওই আয়ে তার সংসার চলছে না। এই যে আমাদের বাংলাদেশে এখন শ্রমশক্তি যদি বলি 7,40,00,000 লেবার ফোর্স সার্ভে অনুযায়ী, তার মধ্যে 85% শ্রমিক হচ্ছে যাদেরকে বলা হয় অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক। আমরা বাংলায় 85%, আমরা তাদেরকে বলি কানামোনা, মানে কাজ নাই তো মজুরি নাই, তাদের কোনো মাসিক বেতন নাই, তাদের কোনো জব কন্ট্রাক্ট নাই, তাদের কোনো জব সিকিউরিটি নাই, এবং তাদের জীবনের শেষে বৃদ্ধ বয়সে তাদের কোনো সেফটি অ্যান্ড সিকিউরিটি নাই। বাকি যে 15% আছে যে মাস গেলে বেতন পায়, তাদেরও চাকরি ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় চাকরি চলে যেতে পারে, অথবা চাকরি চলে গেলে তিনি খাবেন কি, ওই অনিশ্চয়তার মধ্যে থাকেন। তার সঙ্গে যে যুক্ত হয়ে আছে কি আয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি, এই দুটোর মধ্যে একটা দুস্তর ব্যবধান। আমাদের শ্রমিকদের মজুরি বাড়ে 5% হারে, আর আমাদের মুদ্রাস্ফীতি হচ্ছে 10, 11, 12%।
কারণ প্রতি বছর যে তার 100 টাকার মজুরি 105 টাকা হচ্ছে, কিন্তু সেই বছর তার দ্রব্যমূল্য 100 টাকার দ্রব্যমূল্য 112 টাকা হয়ে যাচ্ছে। তো প্রতি মুহূর্তে এই যে দ্রব্যমূল্য এবং মজুরি এই দুটোর মধ্যে একটা ফাঁক থেকে যাচ্ছে। এটা হচ্ছে শ্রমিক অসন্তোষের একটা বড় কারণ। এই সময়ে আমরা দেখেছি যে আমাদের ইনফর্মাল সেক্টরের যে খাতগুলো আছে তা বাংলাদেশের অর্থনীতি 50% বেশি সেখান থেকে কন্ট্রিবিউশন হয়, কিন্তু সেই শ্রমিকদের জীবনটা হচ্ছে সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে। আপনি চা বাগানের শ্রমিকের কথা বলেছেন। বাংলাদেশে 170 বছরের পুরনো চা শিল্প, চা শ্রমিকের মজুরি হচ্ছে দিনে 170 টাকা। তো ফলে এই চা শ্রমিকদের নিম্নতম মজুরি যেমন আছে, পাশাপাশি বাংলাদেশের রপ্তানি আয় 84% আসে গার্মেন্টস খাত থেকে। গার্মেন্টসের এক্সপোর্ট প্রতি বছর বাড়ছে এবং আমাদের যদি টোটাল ভলিউম অফ এক্সপোর্ট আমরা $56 বিলিয়ন, তার মধ্যে $46 বিলিয়ন আসছে আমাদের গার্মেন্টস থেকে। গার্মেন্টস শ্রমিকদের মজুরিটা হচ্ছে 12,500 টাকা। একটু কম্পারেটিভ স্টাডি যদি করি, পৃথিবীতে যারা গার্মেন্টস দ্রব্য এক্সপোর্ট করে তাদের মধ্যে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্টার, চীনের পরেই বাংলাদেশ। কিন্তু মজুরির দিক থেকে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সর্বনিম্ন। বাংলাদেশের শ্রমিকদের মজুরি শ্রীলঙ্কার চেয়ে কম, আমাদের কম্বোডিয়ার চেয়ে কম, মালয়েশিয়ার চেয়ে কম, ভিয়েতনামের চেয়ে কম, এমনকি পাকিস্তানের চেয়ে কম, শেষ পর্যন্ত নেপালের চেয়েও কম। তাহলে আমাদের এখানে দাঁড়ালো গার্মেন্টস শিল্পটা দাঁড়িয়ে আছে সস্তা শ্রমকে শোষণ করে গার্মেন্টসের প্রবৃদ্ধি এবং প্রফিট দুটো বাড়ছে। আর এর পাশে যদি অন্যান্য সেক্টরের কথা বলি আর সব মিলে যদি একটা গ্রস একটা হিসাব করি যে বাংলাদেশের জিডিপি বাড়ছে বলে তো আমরা দেখছি। স্বাধীনতার সময় আমাদের জিডিপি ছিল $9 বিলিয়ন, এটুকু বলে আমি শেষ করব। এখন আমাদের জিডিপি হচ্ছে $450 বিলিয়ন। আমরা যদি হিসাব করি, জিডিপি হিসাব করলে পার ক্যাপিটা ইনকাম দাঁড়ায় প্রত্যেকের $2,784। $2,784 হলে কম বেশি মাসে তার প্রায় 28,000 টাকার মতো তার ভাগে পড়ে। সেটাকে যে শিশুটা আজকে জন্মগ্রহণ করেছে এবং যে বৃদ্ধ আজকে সন্ধ্যায় মারা যাবেন তাদের সবার, সেই ক্ষেত্রে আমরা গার্মেন্টসের মজুরি নির্ধারণ করেছি 12,500 টাকা। ট্যানারি আমাদের চামড়া আমাদের নিজস্ব, ব্যবহারও করি আমরা নিজেরাই। সেই ট্যানারি শিল্পে একজন এ গ্রেডের শ্রমিকের মজুরি নির্ধারণ করা হয়েছে 18,000 টাকা। তার মানে আমাদের মাথাপিছু আয়ের তুলনায় কিন্তু শ্রমিকের মজুরিটা কম। ফলে আজকে মে দিবসে আমরা দুটো জিনিস বলতে চাই। একদিকে তার ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা যে কর্মদিবস, সে 8 ঘন্টা কর্মদিবস শ্রমিকদের জীবনে নাই। 2, ন্যায্য মজুরির যে আকুতি তাদের ছিল, সেই ন্যায্য মজুরি তাদের তো প্রতিষ্ঠা হয়ই নাই। এমনকি জাতীয় যে আয়, মাথাপিছু গড় আয়ের নিচেও তাদের মজুরিটা আছে। এর মধ্যেই বাংলাদেশের শ্রমিকরা এখনও স্বপ্ন দেখে, এখনও সংগ্রাম করে, এখনও উৎপাদনের সঙ্গে যুক্ত আছে। তাদের উৎপাদনে আমাদের দেশের অগ্রগতি, অথচ তাদের নিজের জীবনটা মনে হয় একটু পশ্চাৎগতির দিকে ধাবিত হচ্ছে। ধন্যবাদ। আমি খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। ডক্টর সাইমন পারভেজ, আপনার কাছে আসি। আপনি শ্রমিকদের নিয়ে কাজ করেছেন। পুঁজিপতি হওয়ার যে প্রবণতা আমরা দেখি, সেটি কি শ্রমিক এবং শ্রমিকদেরকে দূরে ঠেলে দিচ্ছে কিনা? এবং আমরা যে সাম্যের কথা বলি সবসময়, এই যে একটি বড় অভ্যুত্থান হয়েছে, অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর করার জন্য হয়েছে, সেই অধিকারের সাম্য আসলে কতটা প্রতিষ্ঠা করতে পারছি? খুবই চমৎকার প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে শ্রমিকদের নিয়ে আমার এক্সপার্টিস কম, কিন্তু আমি একজন পেশায় গবেষক এবং আমি যেহেতু একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত, বিএনপির পলিটিক্সের সাথে যুক্ত, সেই আলোকে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এখন কিছুক্ষণ আগেই আমাদের রতন ভাই খুবই চমৎকারভাবে শ্রম এবং শ্রমিকদের নিয়ে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তুলে ধরেছেন। এখন একজন গবেষক হিসাবে আমরা যখনই কোনো কিছু সমাধান খুঁজি, তখন প্রথম কাজটাই হয় যে কি সমস্যা রয়েছে সেটা চিহ্নিত করা এবং সেই অনুযায়ী সমাধানের পথে এগিয়ে যাওয়া। এখন এই যে সমস্যাগুলো রয়েছে, শ্রমিকের ন্যায্য মজুরির সমস্যা এবং কিভাবে যেটা আপনার প্রশ্ন আপনি উল্লেখ করলেন যে কিভাবে ধনী গরিবের যে পার্থক্য, সেই ইনইকুয়ালিটি যে রেট, সেই রেটটা দিনে দিনে বেড়ে যাচ্ছে এবং সেটা কমানো যায় কিভাবে। এখন এই যে পার্থক্য, সেই পার্থক্যতে আমরা দেখি যে যদি রাষ্ট্রীয় পর্যায়ে সঠিক নীতি নেওয়া হয়, তাহলে কিন্তু অনেকটাই আমরা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখতে পারি। এখন সে কারণে আমাদের যদি আমরা ভবিষ্যৎ রাজনীতির দিকে দেখি, তাহলে আমাদের তাকাতে হবে যে এর পরের যে ইলেক্টেড গভর্নমেন্ট আমাদের আসবে, তাদের প্রতিশ্রুতি আসলে কি।
যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার জন্য প্রতিযোগিতা করছেন বর্তমান বাংলাদেশে, যেমন আমরা বিএনপির কথা বলতে পারি, এনসিপির কথা বলতে পারি, জামাত ইসলামের কথা বলতে পারি, তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এবং ধনী গরিবের মধ্যে ব্যবধান কমানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বিবেচনা করে মজুরি নির্ধারণ করার হচ্ছে একটি পরিকল্পনা তারা করেছে। আমরা দেখেছি একটু আগে রতন ভাইও বললেন যে কিভাবে বাংলাদেশে জিডিপির বেড়েছে, কিন্তু দেখা যাচ্ছে ধনী গরিবের মধ্যে ব্যবধানটা আরও বেড়েছে। হ্যাঁ, তার মানে আমরা ধনীর আয় এবং গরিবের আয় একসাথে অ্যাভারেজ করে যখন আমরা জিডিপি বের করছি, তখন আমরা জিডিপির যে হাই পার্সেন্টেজ বা হাই রেট, সেটা কিন্তু গরিবের জন্য প্রযোজ্য হচ্ছে না। আপনি যদি 100 টাকা আপনার জিডিপি হয়, তার মধ্যে যদি 80 টাকাই হচ্ছে গরিবের হয়, ধনীর হয়, যদি 80 টাকাই ধনীর হয়, বাকি এই দেখা যাচ্ছে 5%-এর কাছে 80 টাকা রয়েছে, আর মাত্র হচ্ছে বাকি যে 95% তারা হচ্ছে 20 টাকার ভাগিদার পাচ্ছে। অর্থাৎ জিডিপি আমাদের সঠিকভাবে বুঝতে দেয় না যে দেশের অর্থনীতির কী অবস্থা রয়েছে। এখন বিএনপির যে কমিটমেন্ট, সেটা আমি একটা ইনফ্লেশনের কথা বললাম যে কিভাবে মুদ্রাস্ফীতি বিবেচনা করে মজুরি নির্ধারণ করা হবে, সেটার প্রতিশ্রুতি রয়েছে। বিএনপির 31 দফায় আমরা দেখেছি যে ন্যায্য মজুরির সাথে সাথে বেকার ভাতা প্রদান করার হচ্ছে কথা সেখানে বলা হয়েছে 22 নম্বর দফায়। আমরা আরও দেখেছি যে প্রত্যেকটা পরিবারে 26 নম্বর দফায় আমরা দেখি যে ফ্যামিলি কার্ড দেবার একটা ব্যবস্থা করা হয়েছে বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই ফ্যামিলি কার্ড অনুযায়ী আসলে প্রত্যেকটা পরিবারের যে নারী সদস্য রয়েছে, প্রধান নারী সদস্য, এটা মা হতে পারেন, তার কাছেই মূলত এই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় পর্যায়ের যে সুযোগ সুবিধা, সেটা নিশ্চিত করা হবে। এছাড়া বিএনপির যে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, তিনি আরেকটি আইডিয়ার কথা বলছেন, সেটা হচ্ছে ফার্মার্স কার্ড। অর্থাৎ প্রত্যেক কৃষকের জন্য একটি করে ফার্মার্স কার্ড দেওয়া হবে, যাতে ছোট ছোট লোন দেওয়া হয় এবং আরও যে সুবিধাগুলো রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে দেওয়া হয়, সেটা সার হতে পারে, সেটা পানি হতে পারে, সেটার যাতে সুষ্ঠু বন্টন হয়, সেটা কিন্তু এই ফার্মার্স কার্ড দিয়ে নিশ্চিত করা হবে। এখন শুধুমাত্র রাজনৈতিক দলের প্রতিশ্রুতি কিন্তু এখানে যথেষ্ট না, সেটার সাথে সাথে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যে যখন এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, সেখানে কিন্তু একটা রাজনৈতিক ঐক্যমত বা পলিটিক্যাল কনসেনসাস দরকার। অর্থাৎ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটি গণতন্ত্র মনা দলেরই হচ্ছে শ্রমিকদের অধিকার রক্ষার জন্য ঐক্যমতের প্রয়োজন রয়েছে। আমরা যদি গণতান্ত্রিক অধিকার দেখি, যে আমরা গত 15 বছরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, যেটা পরবর্তীতে জুলাই আগস্টে একটা গণ আন্দোলনের রূপ নিল, এটা তো একটা কন্টিনিউয়েশন আমরা দেখি যে গত 15 বছরের আন্দোলনের। তো এই গত 15 বছরের আন্দোলনে কারা মারা গিয়েছে, কারা গুম হয়েছে, কারা খুন হয়েছে এবং কারা আসলে আন্দোলনের ফোরফ্রন্টে বা সামনে ছিলেন, সেটা যদি আপনি প্রোফাইল বিশ্লেষণ করেন, তাহলে বেশিরভাগ সময় দেখবেন যে এগুলো কিন্তু দরিদ্র মানুষ। তো দরিদ্র মানুষরাই সব সময় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সামনের সারিতে থাকেন, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার পরে তারা পিছনের সারিতে চলে যান। তো আমরা আশা করব যে এমন একটা দেশ আমরা গড়তে পারবো, যে দেশে যারা গণতান্ত্রিক আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করেছেন, আন্দোলন করেছেন, তাদের রক্ত ঘাম দিয়েছেন, তারা যাতে তাদের যথার্থ সম্মানটুকু পান যখন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং এই রাষ্ট্র ক্ষমতায় যখন আমাদের একটি রাজনৈতিক দল যাবে। অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকারভাবে উপস্থাপন করেছেন জনাব ডক্টর সাইমন পারভেজ। আমি একটু বিরতি থেকে ফিরে এসে এরপর রাজনৈতিক আলোচনা আমরা নিশ্চয়ই যাব। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা যেতে চাই কমরেড রাজিকুজ্জামান রতন আপনার কাছে। অনির্দিষ্টকাল অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখা যৌক্তিক নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, যে আপনিও কি তাই মনে করেন কিনা? যখন আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার, তখন তো এটা অনির্দিষ্টকাল হতে পারে না। আমরা ভেবেছি যে একটা ফ্যাসিস্ট শাসন থেকে গণতান্ত্রিক শাসনে যাওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সময় তিনি থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রলম্বিত হয়, তাহলে দুটো সমস্যা তৈরি হয়। একটা হলো ফ্যাসিস্ট অবসানের পরে জনগণের যে আকাঙ্ক্ষাটা তীব্র হয়ে ওঠে, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সে রাস্তায় নামে। কারণ সে তো দেখেছে যে আগের সরকার কোনো গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করেনি, গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি দেয়নি, এবং যে কারণে
জনগণকেও তাদের জনগণের শক্তি প্রয়োগ করতে হয়েছে। যেমন স্বৈরাচারী সরকার তার পুলিশ এবং প্রশাসনের শক্তি প্রয়োগ করে, জনগণকে তার সাংগঠনিক শক্তি প্রয়োগ করতে হয়েছে। ফলে একটা শক্তির লড়াই হয়েছিল। 5ই আগস্টে সেই শক্তির লড়াই জনগণ জিতেছে। ফলে এখানে কিন্তু আলোচনার চাইতেও শক্তি প্রয়োগের দিকটাই ছিল প্রধান। হয় মরে যেতে হবে, না হলে সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। এবং তার একটা পর্যায়ে সরকার শুধু ক্ষমতা থেকে সরেনি, দেশ থেকেও সরে গেছে। এখন এই যে অপূরিত আকাঙ্ক্ষা, সেটা সাধারণ মানুষ বলি, সেটা আমাদের মধ্যবিত্তদের কথা বলি, সেটা ছাত্রদের কথা যেমন বলবো, তেমনি শ্রমজীবী মানুষের কথা বলবো, তাদের সেই অপূরিত আকাঙ্ক্ষা তো শুধু বাস্তবায়ন দেখতে চাইবে। এই বাস্তবায়ন করবার জন্য দায়িত্বপ্রাপ্ত মানুষ কে হবেন? তাহলে একটা নির্বাচিত সরকার ছাড়া এই দায়িত্বটা কে নেবেন? 1। 2 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকার যে আছেন তিনি একটা নৈতিক শক্তির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছেন, যে আন্দোলনের যে নৈতিক শক্তি আছে তার উপর তিনি দাঁড়িয়ে আছেন। অভ্যুত্থান হয়েছে কোন নিয়ম ভেঙে, কিন্তু রাষ্ট্রটা তো আবার চালাতে হবে একটা নিয়মে। ফলে এখানে একটা অদ্ভুত বৈপরীত্য আছে, যে অভ্যুত্থান কোনো নিয়ম মেনে হয়নি, কিন্তু রাষ্ট্রটাকে পরিচালিত করতে হবে একটা নিয়মে। সেই নিয়মটা কে এস্টাবলিশ করবেন? কে এখানে জবাবদিহির জন্য যোগ্য হবেন? যেমন ধরুন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন, কোনো কাজ করলে জবাবদিহিতা কে করবেন এবং কোথায় করবেন? এই কারণে আমরা বলি প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরেই দেখবেন যে 69-এর গণ অভ্যুত্থানের পরেই 70-এর নির্বাচন, 90-এর গণ অভ্যুত্থানের পরেই 91-এর নির্বাচন। ফলে একটা নির্বাচিত সরকার এসে অন্তর্বর্তীকালীন সরকার বা অভ্যুত্থানকালীন সরকার তার কর্মকাণ্ডের একটা আইনি এবং সাংবিধানিক বৈধতা দেন। ফলে এইটা যত দীর্ঘায়িত হয় তত হয় কি অনির্ধারিত সময় পর্যন্ত যদি কেউ থাকে তাহলে মানুষও কিন্তু অনিশ্চয়তার মধ্যে থাকে। এমনকি এর প্রভাব সব জায়গায় গিয়ে পড়বে। সরকার কতদিন থাকবে আমরা তো ঠিক জানি না। তাহলে কাজগুলোর ক্ষেত্রেও কোনো রোড ম্যাপ থাকে না। যে কারণে আমরা শুরু থেকে আমরা বলেছিলাম বাসদের পক্ষ থেকে যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা রোড ম্যাপ থাকা উচিত, যে তারা কখন কতটুকু কী কাজ করবেন। তখন একটা প্রশ্ন তুলে দেওয়া হয়েছিল যে সংস্কার বনাম নির্বাচন। আমরা বলেছিলাম এটা খুব ভালো প্রশ্ন হলো না, হওয়া উচিত ছিল সংস্কার এবং নির্বাচন কিভাবে একসঙ্গে চলতে পারে। যেটুকু সংস্কার করে নির্বাচন করা দরকার, আর সংস্কারের যে প্রস্তাবগুলো থাকবে নির্বাচিত সরকার সেগুলোকে আবার পূরণ করবেন। মানে একটা শেষ করে, যেমন আমরা অনেক সময় বলি না যে খাওয়ার সময় শুধু কি খাই, তখন কি নিঃশ্বাস নেই না? তাহলে দুটো তো সাইমালটেনিয়াসলি চলে। তা আমাদেরও সংস্কারের কাজটাও যেমন চলবে, নির্বাচনটাও তেমনি চলবে। তাহলে জনগণও বুঝতে পারবে যে এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আমার দাবিগুলো পেশ করব, কিন্তু দাবিগুলো বাস্তবায়ন করবে ভবিষ্যতের একটা নির্বাচিত সরকার। এই অন্তর্বর্তী সরকার দাবিগুলোর একটা রিকগনিশন দেবে, এবং এই রিকগনিশনটা তখন পরবর্তীতে একটা পরবর্তী সরকারের কাছেও একটা বাইন্ডিং প্রিন্সিপালের মতো থাকবে। যে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে মজুরি নির্ধারণ করতে হবে, ন্যায্য মজুরি হতে হবে, কর্মঘণ্টা ঠিক করতে হবে, কিংবা যদি দ্রব্যমূল্য এটা কখনোই অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না, এই সিন্ডিকেট করা চলবে না। পরবর্তী নির্বাচিত সরকারের কাছেও সেটা একটা বাইন্ডিং প্রিন্সিপাল হিসেবে থাকবে। যে দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি দিয়েছিলাম, তিনি বলেছিলেন যে আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত সরকারের ব্যাপারে সব কিছু করার ম্যান্ডেট রাখে। সে কারণে বলি দুটোর মধ্যে কখনো যেন এরকম পরিস্থিতি না হয়, মানুষ সন্দেহ যেন না করে সরকার তো ক্ষমতায় বসেছে, যাবে তো। আমাদের এখানে কিন্তু ক্ষমতার সঙ্গে এই সন্দেহটা খুবই গুরুত্বপূর্ণভাবে যুক্ত, কারণ ক্ষমতার সঙ্গে দায়িত্বের চাইতেও ক্ষমতার সঙ্গে কর্তৃত্বটা যুক্ত হয়ে আছে। ফলে যদি কেউ একবার কর্তৃত্ব করতে শুরু করে তার কিন্তু আর লিমিট থাকে না। যে কারণে আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আকাঙ্ক্ষার একটা ধাপ পূরণ করেছেন, এবং আমাদের আকাঙ্ক্ষার পরবর্তী ধাপ হচ্ছে একটা নির্বাচিত সরকার, এবং নির্বাচিত সরকারের আগে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশটা তৈরি করা, এবং সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে যে সরকার আসবেন তিনি একটা জবাবদিহিমূলক সরকার হিসেবে বিবেচিত হবেন। যে হঠাৎ করে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবেন না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, ব্যাংকগুলো খালি হয়ে যাবে না, শেয়ার মার্কেটে এইরকম সকাল বিকাল দরপতন ঘটবে না, এবং দমন পীড়ন জনগণের উপর চলবে না। এই যে সাধারণ চাওয়াগুলো, এই চাওয়াগুলো আমরা যেন পূরণ করতে পারে এইরকম একটা সরকারের প্রত্যাশা জনগণ করছে। সে কারণে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার কখনো যেন অন্তহীন সরকারে পরিণত না হয়। অসংখ্য ধন্যবাদ। ডক্টর সাইমন পারভেজ, আপনার কাছে আসি। ফ্যাসিবাদের পতন ঘটলেও জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হয়নি, এ বিষয়েও বললেন জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আসলে কতটা এগোচ্ছি বা এগুলো আমরা? দেখুন, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের পরে
আমরা যারা গণতন্ত্রের পক্ষে শক্তি ছিলাম, আমরা গণতন্ত্রের পক্ষে সকল শক্তি মিলেই কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে বসানো হয়েছে। এবং এই অন্তর্বর্তী সরকারের যে ম্যান্ডেট, সেটা কিন্তু কোনো ভোটের ম্যান্ডেট না। তার মানে বাংলাদেশের সকল জনগণ একসাথে ভোট দিয়ে এই অন্তর্বর্তী সরকার তৈরি করেনি। এই অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে প্রো ডেমোক্রেসি বা গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে। এখন এই গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর ঐক্যমতকে কাজে লাগিয়ে কোনো অন্তর্বর্তী সরকার যদি একটা দীর্ঘকালীন সময় থাকতে চান, অথবা যে রোড ম্যাপ দেবার কথা বলছেন, সেই রোড ম্যাপটা যদি একটা অন্তবিহীন একটা পদযাত্রায় পরিণত হয়, তাহলে তা খুবই দুঃখজনক। এখন দেখুন, অনেকেই এটা বলার চেষ্টা করছেন যে এই যে অন্তর্বর্তী সরকার, তাকে একটা দীর্ঘ সময় রেখে দিলে কি হয়। এই দীর্ঘ সময় রেখে দিলে একটা বড় ধরনের গণতান্ত্রিক পথযাত্রাই ব্যাহত হয়। কিভাবে গণতান্ত্রিক পদযাত্রা ব্যাহত হয়? কারণ তাহলে একটা বিরাজনীতিকরণের যাত্রা শুরু হয়। এবং আমরা দেখেছি, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কোনো সময়ই ডিপলিটিসাইজেশন অথবা বিরাজনীতিকরণ কোনো ভালো ফল ডেকে নিয়ে আসে না। আমরা এই যে যখন জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হলো, তখন জনগণ ম্যান্ডেট দিয়েছে এই অন্তর্বর্তী সরকারকে একটি নির্বাচিত সরকার আসা না পর্যন্ত দেশকে পরিচালনা করার। জনগণ কিন্তু এই ম্যান্ডেট দেয়নি যে এই অন্তর্বর্তী সরকার তাদের ইচ্ছা মতো তাদের মেয়াদ বাড়িয়ে নেবে। অর্থাৎ আমার কাছে মনে হয় যে এই অন্তর্বর্তী সরকারের খুব শীঘ্রই, সেটা এক সপ্তাহের মধ্যে হতে পারে, খুব শীঘ্রই একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিত, যে তারিখ হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন দেখা যাচ্ছে এই যে রোড ম্যাপটা দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, সেই দেয়নি না, আমি বলতে চাচ্ছি যে রোড ম্যাপ তারা যে দিয়েছেন, সেই রোড ম্যাপটা হচ্ছে একটা ভেগ রোড ম্যাপ। যেমন তারা বলছেন যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত, তাই না? এই যে একটা দীর্ঘ সময়ে তারা রোড ম্যাপ দিয়েছেন, যেটাকে আপনি যথার্থই বলেছেন, যেটাকে আমরা রোড ম্যাপ বলতে পারি না। রোড ম্যাপ কখন বলতে পারবো? যখন আপনি নির্দিষ্ট তারিখ বলবেন যে কত তারিখে তফসিল ঘোষণা করা হবে, কত তারিখে হচ্ছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিবেন, কত তারিখে আমরা নির্দিষ্ট তারিখে আমরা নির্বাচনটি অনুষ্ঠিত করব, তাই না? এটা হচ্ছে রোড ম্যাপ। কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট সময় ঘোষণা করে দেন, এটা তো কোনো রোড ম্যাপ হতে পারে না। অর্থাৎ এখনই অন্তর্বর্তী সরকারের উচিত এই বোঝাপড়ায় আসা। কারণ যে সরকারটি জনগণের ম্যান্ডেট নিয়ে আরেকটি নির্বাচিত সরকার গঠনের জন্য তৈরি করা হয়েছে, তাদের কিন্তু জনগণের রোষানলে পড়তে খুব বেশি সময় লাগবে না। এখন একটা কথা আমি আপনাকে বলি, যে অনেকেই এই অন্তর্বর্তী সরকারের ভিতরে অনেক ডিগ্রিওয়ালা মানুষ রয়েছে, তাই না? বড় বড় ডিগ্রি নিয়ে এসেছেন। তাদেরকে দেখিয়ে অনেকেই বলতে চান যে এই সরকার তো ভালোই চালাচ্ছে, বা তাদের মধ্যে অনেক যোগ্য লোক আছে। দেখুন, একটা কথা, সেটা হচ্ছে যার যেটা কাজ, আপনি কৃষকের কাজকে কৃষিকাজ করতে দিতে হবে, রিক্সাওয়ালাকে রিক্সা চালাতে দিতে হবে। আপনি একজন খুব ভালো ফিজিসিস্ট, খুব ভালো ফিজিক্স বোঝেন, আপনি বোঝেন যে কিভাবে ওই যে দ্রুতি, বল ইত্যাদি কাজ করে। তার মানে এই না যে আপনি রিক্সা খুব ভালো চালাতে পারবেন। আপনি হচ্ছে এগ্রিকালচার খুব ভালো বোঝেন, যে কিভাবে কখন কোন সময়ে কোন ওয়েদারে কিভাবে আপনাকে ধান বুনতে হবে। কিন্তু তার মানে এই না যে কৃষকের কাজটা আপনি কৃষকের চাইতে ভালো করতে পারবেন। রাজনীতিবিদের চাইতে হয়তো আপনি রাজনীতি ভালো বুঝতে পারেন, কিন্তু এই দেশ চালাবে শেষ পর্যন্ত রাজনীতিবিদরা। অর্থাৎ রাজনীতিবিদের হাতে যদি আপনি ক্ষমতা না দিয়ে নিজেই রাজনীতিবিদের কাজ করতে চান, তাহলে এটা একটা বোকামির পরিচয় হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে ফিরে আবার ওই আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকবেন। সঙ্গে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা কমরেড রাজুকুজ্জামান রতন আপনার কাছে আসি। ঐক্যমত কমিশন, আপনারাও বসছেন তাদের সঙ্গে সংস্কার ইস্যুতে, আসলে কতটা ঐক্য ধরে রেখে তারা এগুচ্ছে, নাকি আরো পেছাবে গণতান্ত্রিক ধারায় ফেরার যে অপেক্ষা? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। কমিশনটার নাম হচ্ছে ঐক্যমত্য কমিশন। হ্যাঁ, টার্গেটটা হচ্ছে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা। যে বিষয়ে আমাদের ঐক্যমত্য হয়েই আছে তা নিয়ে তো আলোচনা করে সময় ক্ষেপণ করা অথবা জটিলতা বাড়ানোর দরকার নেই। যেমন একটা বিষয় আমাদের ঐক্যমত কি হয়ে ছিল যে নির্বাচনটা কেমন হবে, দলীয় সরকারের অধীনে হবে না নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। গত 15 বছরে 3টা নির্বাচন আমাদেরকে এটা ভালো করে বুঝিয়ে দিয়েছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনটা সুষ্ঠু হবে না, অবাধ হবে না, গ্রহণযোগ্য হবে না। ফলে এই প্রশ্নে তো আমাদের ঐক্যমত একটা হয়ে আছে।
আর একটা ঐক্যমতের জায়গা কি, আচ্ছা দেশের সম্পদ বিদেশে পাচার করার কোনো আইনি বিধান তো নাই। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী কিংবা বিধান অনুযায়ী একজন মানুষ বাইরে গেলে খুব বেশি হলো $10,000 নিয়ে যেতে পারেন। তাহলে কিভাবে তারা হিসাব দিচ্ছেন বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে চলে গেল? তাহলে এখানে কোথায় ইয়েটা ছিল? এই ব্যাপারে সবাই আমাদের একমত থাকবো যে দেশের সম্পদ পাচার করার ক্ষেত্রে কোথায় কোথায় কার কার সঙ্গে যোগসাজশ এটা করে, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তারপরে আমরা যদি বলি আচ্ছা এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে, অন্তর্বর্তীকালীন সরকার আইনি বৈধতা যদি পেতে হয় তাহলে আমাদের সংবিধানের 7 ক এবং 7 খ এই দুটো অনুচ্ছেদ তো বাতিল করতেই হবে, তা নাহলে তো এই সরকারটা বৈধতা পাচ্ছে না। ফলে এই প্রশ্ন ঐক্যমত হতে কোনো সমস্যা নেই। আমরা এরকম করে দেখলাম যে আমাদের মুভমেন্টের মধ্য দিয়ে যে দাবিগুলো উচ্চারিত হয়েছে এবং মুভমেন্ট করতে গিয়ে যে প্রতিবন্ধকতাগুলো আমাদের সামনে ছিল, এখান থেকে আমাদের একটা সাধারণ ঐক্যমত কিন্তু হয়ে আছে। কিন্তু আমরা দেখলাম আমাদের মূল আন্দোলনটা ছিল আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দমনপীড়নের বিরুদ্ধে। আওয়ামী লীগের পতন এবং পলায়নের পরে যখন প্রশ্নটা আসলো, হঠাৎ করে নতুন নতুন প্রশ্ন আসা শুরু হলো। সেটা কি, জাতীয় সঙ্গীত থাকবে কিনা, জাতীয় আমাদের সংবিধান থাকবে কিনা, রাষ্ট্রের নাম পরিবর্তন হবে কিনা, এখানে কি বিভাগগুলো থাকবে না প্রদেশ হয়ে যাবে, মানে এমন কিছু প্রস্তাব আসতে থাকলো। মানুষের মধ্যে তখন মনে হয় এটার জন্য তো আমাদের লড়াইটা ছিল না। বাংলাদেশকে 5টা প্রদেশ করা বা 4টা প্রদেশ করার জন্য কি আমরা লড়াই করেছিলাম? আমাদের এই যে মাথাভারী প্রশাসন, এটার ব্যয় বহন করতেই জনগণের ত্রাহি ত্রাহি অবস্থা। তাহলে এখন বাংলাদেশে আরও 5টা নতুন প্রাদেশিক সরকার হবে, প্রাদেশিক মন্ত্রিসভা হবে, প্রাদেশিক পার্লামেন্ট হবে, এবং তার মধ্যে দিয়ে কী দাঁড়াবে? খরচের বহর বাড়বে এবং প্রাদেশিক মানসিকতা তৈরি হবে। এগুলো নিয়ে নিশ্চয়ই বিরোধ হবে। ফলে আমরা এই জন্য বলেছিলাম যে বিরোধ সৃষ্টি করা নয়, বরং যে প্রশ্নে আমাদের সাধারণ একটা ঐক্যমত হয়ে আছে সেটাকে ধরে সামনের দিকে এগোনোর চেষ্টা করা উচিত। সেক্ষেত্রে প্রধান গুরুত্বটা দেওয়া উচিত যে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে যে কাজগুলো করা দরকার সেগুলো করতে হবে। এখন নির্বাচনের ক্ষেত্রে প্রশ্ন আসলে এটা কি জাতীয় সংসদ নির্বাচন আগে হবে না স্থানীয় সরকার নির্বাচনটা আগে হবে? আচ্ছা, আওয়ামী লীগের বিরুদ্ধে যে মানুষ লড়াই করেছিল সেই লড়াইয়ের মধ্য দিয়ে তো শাসন ক্ষমতার পরিবর্তন করতে চেয়েছিল। স্থানীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে কি সেটা করা সম্ভব হবে? তাহলে যা আমি চেয়েছিলাম তা যদি বাস্তবায়ন করতে চাই তাহলে প্রথমে তো জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। কিন্তু এটা নিয়ে এমন একটা বিরোধ তৈরি করে রাখার চেষ্টা করা হয়েছে, এখন সাথে সাথে দুই পক্ষ হয়ে গেল। আচ্ছা, তারপরে সরকারের নিরপেক্ষতার প্রশ্নটা যদি বলি, এই সরকার তার জনগণের আস্থার প্রতীক হিসেবে তার থাকার কথা, কিন্তু সরকারে যারা আছেন তাদের স্নেহধন্য একটা যদি দল গড়ে ওঠে এবং তারা যদি তাদের স্নেহের ছায়ায় বেড়ে উঠতে থাকেন, তাহলে মানুষকে তো মনে করবে এখানে কিন্তু একটা পক্ষপাতিত্ব হচ্ছে, সেটা তাদের মধ্যে একটা সন্দেহ তৈরি করবে। ফলে যাকে তারা পরম যত্নে লালন পালন করে বড় করে তুলছেন, আগামী নির্বাচনে তাদেরকেই কি আবার জনগণের সামনে প্রধান শক্তি হিসেবে আবির্ভূত করাবেন? এরকম সন্দেহ তৈরি হয়ে যাচ্ছে। আমরা মনে করি এই ধরনের অমূলক জিনিসকে প্রধান বিষয় হিসেবে নিয়ে না এসে ক্ষমতা পরিবর্তনের যে 3টা পথ আছে আমাদের দেশে, সবচেয়ে গ্রহণযোগ্য পথ এখন পর্যন্ত হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে ট্রান্সফার অফ পাওয়ার, সেটা নির্বাচনের মধ্য দিয়ে হওয়া। সেটা না হলে কি হতে পারে? আরেকটা হতে পারে জনগণের শক্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হতে পারে। আরেকটা হতে পারে রাতের অন্ধকারে কেউ না কেউ সালাম দিয়ে একটা সেনা অভ্যুত্থান ঘটিয়ে ফেলা। তা আমরা কি সেনা অভ্যুত্থানটাকে সাপোর্ট করব? আমরা কি বারবার আমাদের অভ্যুত্থান করার প্রয়োজন আছে বা এটা সামর্থ্য আমাদের আছে? তাহলে এই দুটো অপশন যদি বাদ দেই, তাহলে শেষ অপশনটা থাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটাই পথ আছে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। তো সেই পথে যাওয়ার ক্ষেত্রে তো ঐক্যমত্য কমিশনের কোনো বিরোধ থাকার কথা নয়। ফলে ঐক্যমত্য কমিশন এখানে সুপারিশ হতে 166টা জায়গায় সুপারিশের প্রশ্নে দেখা গেল বেশিরভাগ দলেরই সুপারিশ ক্ষেত্রে একটা সাধারণ একটা মানে ইউনিফর্মিটি আছেই। যেটুকু আমাদের মধ্যে ঐক্য আছে সেটা ধরে আমরা আগাতে থাকি, আর যে জায়গায় বিরোধ আছে সেটা কাজ চলতে চলতে একসময় জনগণের কাছে প্রত্যেকটা দল তাদের বক্তব্য নিয়ে যাবে, তাদের মতামত নিয়ে যাবে। যেমন ধরুন আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলি, কিন্তু জনগণ যদি এই মুহূর্তে সেটা গ্রহণ না করে তাহলে কি করব? তাহলে আমি আবার চেষ্টা করব, আবার বোঝানোর চেষ্টা করব। ফলে এটা আমাদের চলতে থাকবে, এটা একটা চলমান প্রক্রিয়া। রাজনীতিতে জনগণের মধ্যে যাওয়া, জনমত গঠন করা এবং জনমত সমর্থন আদায় করার চেষ্টা তো একটা চলমান প্রক্রিয়া। কিন্তু এই মুহূর্তেই কি এটার ফয়সলা করার উপায় আছে?
যে আমি কালকে কিংবা আগামী মাসের মধ্যে এটা আমি ফয়সালা করে ফেলবো। যদি আগামী মাসের মধ্যে ফয়সালা করার চেষ্টা করি তাহলে হয় এটা জোর করে করাতে হবে, আর জোর করে করানোর প্রতিক্রিয়া হচ্ছে তার পাল্টা জোর আবার সক্রিয় হয়ে উঠবে, তাহলে তো সমাজে শান্তিপূর্ণ অবস্থানটা থাকবে না। সেই কারণে মনে করি যেটুকু গ্রহণ করার মতো সেটুকু গ্রহণ করে আমরা একটা অবাধ নির্বাচনের জায়গায় যেতে পারি। সেই কারণে আমরা মনে করি ঐক্যমত্য কমিশন তাদের নামটা যেরকম হয়েছে তারা ঐক্যমত প্রতিষ্ঠা করবেন, সেই প্রতিষ্ঠা করার উদ্যোগটা তাদের ভালো, কিন্তু যে বিষয়ে ঐক্যমত হয়েই আছে সেটাকে আগে প্রয়োগ করা দরকার। সেই প্রয়োগ করে তারপর বাকিটা তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। যেহেতু বলা হয়ে থাকে যে নির্বাচনটি সংস্কারের পরেই হবে এবং সরকার একটি ডেডলাইন বা একটি মাস উল্লেখ করেছেন 26 জুনের মধ্যে নির্বাচন করবেন, সেই লক্ষ্যে আসলে সংস্কার শেষ হবে, মানে নির্ধারিত সময় হবে। কি সংস্কার করতে চায় তার উপর নির্ভর করবে। আমাদের তো একবার আমরা শুনলাম যদি ছোট সংস্কার করি তাহলে ডিসেম্বরে, যদি বড় সংস্কার করি তাহলে জুনে। আচ্ছা, ছোট সংস্কারের প্যাকেজে কি কি আছে, সেই সংস্কারের বড় সংস্কারের প্যাকেজে কি আছে? ফলে আমার কাছে মনে হয় যে সংস্কার শেষ করে নির্বাচন, এই কথাটা আসলে নানা ধরনের বিভ্রান্তির জন্ম দেবে। আমার কাছে যে সংস্কারটা এই মুহূর্তে খুবই প্রয়োজন মনে হচ্ছে, আপনার কাছে মনে হবে না ওই সংস্কারটা বেশি প্রয়োজন। তাহলে অন্তত প্রথমে ফোকাস করি যে আমরা একটা ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরটা চাই। অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকার নির্বাচনের মধ্য দিয়ে সম্মানের সঙ্গে দায়িত্ব হস্তান্তর করবে, এইটা যদি আমাদের টার্গেট থাকে, এটার জন্য যে যে কাজ করা দরকার সেটা আমরা করি। কিন্তু সংস্কার শেষে নির্বাচন, সেটা যদি হয়, মানুষ যদি বলে আমার ওই সমস্ত সংস্কার দরকার নেই, আমার প্রথম দরকার বাজার সংস্কার করা, জিনিসের দাম যে আপনারা কমাতে পারছেন না সেটা কে দেখবে? আর একজন বলবে আমার এই মুহূর্তে দরকার প্রশাসন সংস্কার করা, কারণ আমাদের যাদেরকে পাবলিক সার্ভেন্ট বলি তারা তো পাবলিককেই সার্ভেন্ট বানিয়ে ফেলেছে, ফলে ওটারে আপনি কীভাবে সংস্কার করবেন? তাহলে এগুলো কি এমন কোনো টাইম ফ্রেম দিয়ে করা যাবে? 2 মাসের মধ্যে এটা করে ফেলতে পারবো, 5 মাসের মধ্যে এটা করে ফেলতে পারবো? তা তো চলবে না। এটার মধ্যে আইনি কাঠামো লাগবে, এর মধ্যে একটা মনস্তাত্ত্বিক কাঠামো লাগবে, এর মধ্যে একটা সামাজিক শক্তিও লাগবে। আমি যদি অন্যায় করি শুধুমাত্র আইন দিয়ে আমাকে সংশোধন করা যাবে না, সমাজেও যদি একটা রেজিস্ট্যান্স থাকে তখন কিন্তু আমি চিন্তা করবো যে আমি অপরাধ করলে আইনেও আমাকে সেখানে মুখোমুখি হতে হবে আইনের, আর সমাজেও আমার মুখোমুখি হতে হবে। তাহলে এই সংস্কারের জন্য, যে কোনো সংস্কারের জন্য একটা সাইকোলজিক্যাল মেকআপ দরকার। এই সাইকোলজিক্যাল মেকআপটাকে যদি বলি পলিটিকো সাইকো মেকআপ যদি তৈরি করতে হয়, সেখানে রাজনৈতিক দলের একটা ধারাবাহিক প্রক্রিয়া চলতেই থাকবে। ফলে আমরা এই জন্য মনে করি সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া, কিন্তু নির্বাচন কোনো দীর্ঘমেয়াদী অপেক্ষমান ট্রেন নয়। নির্বাচনটা হচ্ছে কত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের উপর দায়িত্ব দিয়ে যাবেন যে বাকি কাজটা, জন আকাঙ্ক্ষা পূরণের বাকি কাজের দায়িত্ব আপনাদের। যদি আপনারা ব্যর্থ হন, দুটো জিনিস আছে, যদি ব্যর্থ হন পরবর্তী নির্বাচনে জনগণ আপনাকে ভোট দেবে না, আর যদি আওয়ামী লীগের মতো চূড়ান্ত ফ্যাসিস্ট হন জনগণ আবার আপনাদেরকে উচ্ছেদ করে দেবে। ফলে সামনে তো দুটো আমার আছেই, শিক্ষা আছেই। জি, ডক্টর সাইমন পারভেজ, আপনাকে দিয়ে শেষ করতে চাই, আসলে কি কি সংস্কার হবে সে বিষয়ে কি আপনারা কোনো ধারণা পেয়েছেন? আপনি যদি বিএনপি করেন এবং বিএনপির সঙ্গে একাধিক বৈঠক হয়েছে ঐকমত্য কমিশনের, কোনো ধারণা বা নির্ধারিত সময় যেটি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে 2026 জুনের মধ্যে নির্বাচন হবে, সেই লক্ষ্যে আসলে কতটা এগোচ্ছে? দেখুন, এই যে সংস্কার নিয়ে যে কথাবার্তা এখন হচ্ছে, এবং যারা সংস্কার নিয়ে অনেক মানে যেটা রতন ভাইও বললেন যে একটা দীর্ঘ মেয়াদি একটা সংস্কারের কথা যারা বলছেন, তারা যখন সংস্কার নিয়ে আলোচনা শুরু হয়েছিল 2016 সালে, 2016 সালে বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেন এবং পরবর্তীতে সেই সংস্কারের প্রস্তাব নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা হয় দলের ভিতরে এবং দলের শরিকদের সাথে আলোচনা করা হয় এবং সেইভাবেই 2021-এ আমরা দেখি 2021 সালে 27 দফা প্রণয়ন করা হয়। ইভেন 27 দফা প্রণয়ন করার পরও আমরা দেখি শরিক দল এবং বিভিন্ন জেলায় হচ্ছে এক ধরনের পরামর্শ নিয়ে 31 দফা হচ্ছে তো সেই সময় প্রণয়ন করা হয়। এখন সংস্কার কমিশনের একটা বড় অংশ কিন্তু এই 31 দফার সাথে আসলে মিলে যায় এবং আমি পুরোপুরি একমত রতন ভাইয়ের সাথে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কখনোই একটা স্ট্যাটিক পজিশন নিয়ে আপনি সংস্কার করতে পারবেন না। আপনি সংস্কার কি করবেন সেটা নিয়ে হয়তো আপনার ঐকমত্য তৈরি করা সম্ভব, কিন্তু আপনি পুরোপুরি সংস্কার করে তারপর নির্বাচন করবেন এটা তো কখনোই সম্ভব না।
কারণ রাষ্ট্রের যে মূল কাঠামোগুলো রয়েছে, আপনি যদি আমরা যে স্টেটগুলো বলি, মানে পিলারগুলো বলি একটা রাষ্ট্রের, এখানে এক্সিকিউটিভ পিলার রয়েছে, এখানে ওই সংসদ বা লেজিসলেশনের যে পিলার সেটা রয়েছে, এখানে হচ্ছে জুডিশিয়ারি যে পিলার সেটা রয়েছে। এক্সিকিউটিভের মধ্যে এখন যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইলেকশন কমিশন এবং পুলিশ রিফর্ম, যেটা আমরা বলবো এখন। এবং ফোর্থ স্টেটও যদি আপনি ধরেন মিডিয়া রিফর্মের কথা, তো এখন বিএনপির সাথে যে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আলোচনা হয়েছে, তাতে কিন্তু একটা বড় অংশে অলরেডি ঐক্যমত তৈরি হয়ে গেছে। এখন ঐক্যমত্য কমিশন মানে কিন্তু এইটা না যে কমিশন যে হচ্ছে দফাগুলো দিয়েছে বা কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সব রাজনৈতিক দলগুলোকে সেটা মেনে নিতে হবে। সব রাজনৈতিক দলগুলোকে যদি সেটা মেনে নিতেই হয় তাহলে আবার আলোচনা করার কি দরকার? হ্যাঁ, এবং সংস্কার যেহেতু একটা চলমান প্রক্রিয়া, সেহেতু কখনোই সংস্কার এবং নির্বাচন এই দুটি সাংঘর্ষিক নয়। অর্থাৎ কেন মানে এই যে অন্তর্বর্তী সরকার, তার একটা বড় অংশের মনে হচ্ছে যে নির্বাচন যদি আগে অনুষ্ঠিত হয় তাহলে আসলে সংস্কার হবে না। এটা হওয়া মানে কি? এটা হওয়া মানে হচ্ছে যে আপনার রাজনীতিবিদদের প্রতি, রাজনৈতিক দলের প্রতি একটা অবিশ্বাস তৈরি করা। কিন্তু আপনি যদি রাজনৈতিক দলের প্রতি অবিশ্বাস তৈরি করেন, রাজনীতিবিদদের প্রতি অবিশ্বাস তৈরি করেন, তাহলে আসলে দিন শেষে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের সমস্ত এই শ্রেণীটার প্রতি আপনি অবিশ্বাস তৈরি করছেন। এই অবিশ্বাস তৈরি করে তো কখনো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। অর্থাৎ আগে আপনাকে সুষ্ঠু নির্বাচনের একটা পরিস্থিতি তৈরি করতে হবে এবং সেই সুষ্ঠু নির্বাচনের পরে এই কোন কোন সংস্কার হবে সেই সংস্কারের যে ঐক্যমত, সেই ঐক্যমত অনুযায়ী একটি রাজনৈতিক সরকার কাজ করছে কিনা সেটা নিয়ে জনগণ, সিভিল সোসাইটি সবাই হচ্ছে সেটা মনিটর করবে। এবং যদি সেই রাজনৈতিক দল বা নতুন যে নির্বাচিত সরকার আসবে সেই সরকার সেই সংস্কারগুলো এই ঐক্যমতের ভিত্তিতে না করে, তাহলে তো আমাদের সেই সুযোগ আছে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেবার এবং সেই রাজনৈতিক দলকে আর 5 বছর পরে আবার সরিয়ে দিয়ে নতুন রাজনৈতিক দল নিয়ে আসার। অর্থাৎ গণতন্ত্রের যে সৌন্দর্য, গণতন্ত্রের প্রধান সৌন্দর্য কি? যে জনগণের হাতে ক্ষমতা থাকবে। সিভিল সোসাইটির হাতে তো ক্ষমতা থাকবে না, অনেক বড় বড় ডিগ্রিওয়ালা মানুষের হাতে তো ক্ষমতা থাকবে না। কার হাতে ক্ষমতা থাকবে? প্রলেতারিয়েতের হাতে। ক্ষমতা থাকবে হচ্ছে গরিব মানুষ এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের হাতে, এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের দেশে গরিব মানুষ, তাই না? তার মানে সমাজে সমস্ত মানুষের হাতে হচ্ছে ক্ষমতা তুলে দিতে হবে। কিন্তু আমরা যে বিরাজনীতিকরণ প্রক্রিয়া দেখছি, সেখানে শুধুমাত্র উচ্চশিক্ষিত এবং সমাজে গ্রহণযোগ্য মানুষ, কোট আনকোট গ্রহণযোগ্য মানুষদের হাতে ক্ষমতা তুলে দেবার একটা প্রক্রিয়া কিন্তু আমরা দেখছি। এবং এই ধরনের প্রক্রিয়া সবসময় ভয়াবহ হয়। আইদার এই ধরনের প্রক্রিয়ার ফলে একটা অনির্বাচিত সরকার একটা দীর্ঘ সময় ধরে থাকবে, অথবা এই ধরনের অনির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়ার জন্য একটা বড় ধরনের সহিংস কার্যকলাপের প্রয়োজন পড়বে। কিন্তু আমরা কেন এই ধরনের একটা বিপদ ডেকে আনবো, যেখানে আমাদের গণতন্ত্রের একটা সুন্দর ব্যবস্থা আমাদের সামনে রয়েছে, যে আমরা ইচ্ছা করলে জনগণ একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনবে, ইচ্ছা করলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলবে। অর্থাৎ নির্বাচনই পারে যে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং কোন রাজনৈতিক দল থাকবে না এবং কোন কোন সংস্কার হবে সেটা নির্ধারণ করতে। আমার যে আহ্বান, সেই আহ্বান হচ্ছে যে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিন। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাইমন পারভেজ এবং কমরেড রাজুকুজ্জামান রতন, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা যেখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।